হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেই টপিক থেকে শুধুমাত্র এসএসসি জিডির এক্সাম বলে না, আরও যে এক্সামগুলো হয় বা বাকি যে এক্সামগুলো হয় সমস্ত এক্সামেই এই টপিক থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো দেখো আজকের এই টপিকটি কি? আজকের এই টপিকটি হলো নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার আজকের কিন্তু আমাদের এই ক্লাসে আলোচনা হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ টপিক, প্রত্যেকটা এক্সামে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো এই টপিক থেকে আমাদের অবশ্যই বিস্তারিত জানতে হবে। এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেগুলো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার আজকে আমরা শুরু করব আমাদের যে টপিকটি নোবেল পুরস্কার। ঠিক আছে, দেখো তো এখানে তোমাদের নোবেল যে পুরস্কার সেটার কিন্তু ছবি দেওয়া রয়েছে, কীরকম একটা মেডেল দেওয়া হয়। ঠিক আছে, সামনে এবং পিছনের সাইডটা কীরকম হয় সেটা দেখানো হয়েছে। তো নোবেল পুরস্কার বা নোবেল প্রাইজ নিয়ে আজকে আলোচনা করার পূর্বে আগে আমাদের একজন ব্যক্তি সম্বন্ধে জানতে হবে। নোবেল পুরস্কার শুরু করার আগে আমাদের একজন ব্যক্তি সম্বন্ধে জানতে হবে, যেই ব্যক্তি এই নোবেল পুরস্কারটি দেওয়া শুরু করেছিলেন। তার সম্বন্ধে আগে জেনে নিব, তারপরে আমরা নোবেল প্রাইজ রিলেটেড যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো এক এক করে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা চাইলে এটা নোটস করে রাখতে পারবে। ঠিক আছে, দেখো আমাদের এখানে প্রথমেই যেই একজন ব্যক্তির এখানে ছবি এসেছে, তো ইনি হচ্ছে আলফ্রেড নোবেল, যিনি নোবেল পুরস্কার দেওয়া শুরু করেছিলেন। এবার তিনি কোন সাল থেকে দেওয়া শুরু করেছিলেন, শুরু করার পিছনে কি কারণ হিসেবে ধরা হয়, সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তো প্রথমে দেখে নাও যে আলফ্রেড নোবেলের যে জন্ম সেটা হচ্ছে 21শে অক্টোবর 1833। তিনি কিন্তু সুইডেনের একজন বাসিন্দা, সুইডেনের একজন তিনি সায়েন্টিস্ট, ঠিক আছে, ইঞ্জিনিয়ার। তো সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তিনি হচ্ছে কি 21শে অক্টোবর 1833 জন্মগ্রহণ করেন সুইডেনের স্টকহোম। ঠিক আছে, তার মৃত্যু হয় 10ই ডিসেম্বর 1896 সালে। জন্ম 1833, মৃত্যু 1896। ঠিক আছে, এতটুকু প্রত্যেকের ক্লিয়ার। এইবার দেখো পরের পয়েন্টগুলোতে কি কি রয়েছে। তিনি বলতে আলফ্রেড নোবেল। ঠিক আছে, তো আলফ্রেড নোবেল ছিলেন একজন কি সুইডিশ রসায়নবিদ। আলফ্রেড নোবেল একজন কে ছিলেন? তিনি কিন্তু ছিলেন একজন সুইডিশ রসায়নবিদ। আর কি ছিলেন? একজন ইঞ্জিনিয়ার ছিলেন। আর কি ছিলেন? আরেকজন কিন্তু তিনি কিন্তু কি ছিলেন? শিল্পপতি ছিলেন। কি ছিলেন? শিল্পপতি। দেখো তাহলে তিনি মানে আলফ্রেড নোবেল কি ছিলেন? রসায়নবিদ, ইঞ্জিনিয়ার, আর কি ছিলেন? শিল্পপতিও তিনি ছিলেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে 1866 সালে তিনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। ডায়নামাইট, এখান থেকেই কিন্তু সমস্ত কিন্তু বিষয়টা শুরু হচ্ছে। নোবেল প্রাইজের হিস্ট্রি কিন্তু এই শব্দের মধ্যেই কিন্তু আছে। 1866 সালে তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। প্রত্যেক ডায়নামাইটের নাম শুনেছ। এবার ডায়নামাইট জিনিসটা কি তোমরা প্রত্যেকেই বলবে, যেটা একটা বিস্ফোরক পদার্থ। কি পদার্থ? বিস্ফোরক পদার্থ। এখান থেকে বিস্ফোরণ হয়, এখান থেকে বম যেগুলো তৈরি হয়, বম টম যেগুলো মিসাইল টিসাইল, সেখানে কিন্তু ডায়নামাইট ইউজ করা হয়। এইবার ডায়নামাইট আবিষ্কার করলো কে? আলফ্রেড নোবেল, তাই তো। এইবার এটা গল্পের আকারে তোমাদের বোঝাচ্ছি আমি যে কী করে নোবেল প্রাইজটা শুরু হলো, যেটা ধরা হয়। ঠিক আছে, তো আলফ্রেড নোবেল আবিষ্কার করলো কি? ডায়নামাইট। প্রথমত এখান থেকে সরাসরি প্রশ্ন আসে একটা, যে ডায়নামাইট কে আবিষ্কার করেছিলেন? উত্তর কি হবে? আলফ্রেড নোবেল। এবার আমি চলে আসি এটার হিস্ট্রি কি আছে। দেখো ডায়নামাইট আবিষ্কার করার পরে, এবার তোমরা যেহেতু জানো ডায়নামাইট হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ, এটা দিয়ে বিস্ফোরণ করানো হয়। তো ডায়নামাইট আবিষ্কার করার পরে এটা দিয়ে কিন্তু মনে করো যে অনেক ভালো কাজ করা হয়। অবশ্যই এটা প্রথমে যে তৈরি করা হয়েছিল অবশ্যই ভালো উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। যেমন মনে করো যদি পাহাড়ের মধ্যে যদি রাস্তা বানানো হয়, তো অবশ্যই পাহাড় তো ফাটাতে হবে, তার জন্য বিস্ফোরক পদার্থ দরকার হবে।
তো এরকম কিন্তু ভালো কাজের জন্য কিন্তু বানানো হয়েছিল কি বা আবিষ্কার করেছিল কি ডায়নামাইট, এই আলফ্রেড নোবেল কিন্তু আবিষ্কার করেছিলেন। তো এরপরে অনেকটা সময় বা কয়েকটা বছর যাওয়ার পরে কি হয়েছিল, এই ডায়নামাইট বা এরকম বিস্ফোরক পদার্থ নিয়ে মনে করো যে গবেষণা করার সময় তাদের যে ল্যাব, তাদের যে মনে করো বলতে পারি ল্যাব যে ছিল, সেখানে কিন্তু বিস্ফোরণ হয়। কি হয়, সেখানে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে আলফ্রেড নোবেলের যে ভাই ছিলেন, সেই আলফ্রেড নোবেলের ভাই মারা যান এবং আরও কিছু লোক কিন্তু সেই বিস্ফোরণে মারা যায়। আলফ্রেড নোবেল কিন্তু মারা যান না, তার ভাই মারা যান, আর কিছু লোক তার সঙ্গে মারা যান। এবার এই বিস্ফোরণের যে মনে করো জন্য তার যে ভাই মারা গেল, তো এইখানে একটা কিন্তু নিউজ পেপারে আর্টিকেল ছাপা হয়েছিল, যেটা হচ্ছে সাংবাদিকরা হয়তো মনে করেছিল বা জার্নালিস্টরা তারা একটু হয়তো মনে করেছিল যে আলফ্রেড নোবেলেরই হয়তো কি মৃত্যু হয়েছে এই বিস্ফোরণের জন্য, মানে সে হয়তো মারা গিয়েছে। এবার পরবর্তী সময়ে মানে যখন নিউজটা ছাপাতে হলো কে যে আলফ্রেড নোবেল মারা গিয়েছে, কিন্তু আদৌ তো আলফ্রেড নোবেল মারা যায়নি, গিয়েছে কি তার ভাই এবং কিছু সেখানে মনে করো যে কর্মরত যে ব্যক্তিবর্গরা ছিলেন তারা মারা গিয়েছিল। তবে নিউজ পেপারে কিন্তু এটা একটা মনে করো যে ভুল কিন্তু ইনফরমেশন ছাপা হয়েছিল যে আলফ্রেড নোবেলই মারা গিয়েছে। এইবার যখন সেই নিউজটা পড়ল হচ্ছে কি আলফ্রেড নোবেল নিজে, তখন দেখলেন যে সেখানে ইংরেজিতে লেখা ছিল, যেটাকে বাংলা ট্রান্সলেট করলে এরকম হয় যে মৃত্যুর যে সদাগর, মৃত্যুর সদাগরের মৃত্যু, তাই তো, যে হচ্ছে মৃত্যুর সদাগর। এবার তাকে মৃত্যুর সদাগর কেন বলা হয়েছে, কারণ বিস্ফোরক পদার্থ দিয়ে দেখো একদিকে তো ভালো কাজ করা যায়, যেমন মনে করো পাথর বা পাহাড়ে যে পাথরগুলো থাকে সেগুলো ফাটিয়ে রাস্তা তৈরি, অবশ্যই ভালো কাজ। তাছাড়া আমাদের অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগতো আজকেরকার দিনেও, তাই না, রাস্তা তৈরি করতে, বা অনেক জীবনের ঝুঁকি বেশি ছিল। তো এরকম বিস্ফোরক পদার্থ আবিষ্কারের পরে সেই ঝুঁকিটাও কমে যায়, সময় কম লাগে, খুব সহজেই রাস্তা বানানো যায়। তবে এর সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রেও এই কিন্তু বিস্ফোরক পদার্থের ব্যবহার করা শুরু হয়ে গিয়েছিল, আর সেই সময় অনেক রকম যুদ্ধ চলছিল, বুঝতে পেরেছো। এবার তাতে করে কি অনেক লোকের মৃত্যু ঘটতো, তাই না। তো সেই জন্যই আলফ্রেড নোবেলকে কিন্তু সেইখানে সম্বোধন করা হয়েছিল কী হিসাবে, মৃত্যুর সদাগর, তাই না। তো মৃত্যুর সদাগরের মৃত্যু, এই জিনিসটা পড়ে কে, আলফ্রেড নোবেল নিজে তারপরে কিন্তু নিউজ আর্টিকেলে পড়ে, কারণ তার তো মৃত্যু হয়নি, ভুল ছাপা হয়েছিল। তবে সেই নিউজ আর্টিকেলটা পড়ার পরে আলফ্রেড নোবেলের কিন্তু একটা মনের মধ্যে মনে করো যে বলতে পারো একটা সংশয় তৈরি হয়েছে যে আমার মৃত্যুর পরেও কি মানুষ আমাকে এইভাবেই কি ক্রিটিসাইজ করবে, বা এইভাবেই কি আমাকে চিনবে যে আমি একজন মৃত্যুর সদাগর। তার মনে কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে আমাকে কি এইভাবেই চিনবে, মৃত্যুর পরেও কি আমার এরকমই একটা ছবি মানুষের মনের মধ্যে থাকবে। তখন কিন্তু তিনি একটা ডিসিশন নেয় যে পৃথিবীর কিন্তু মধ্যে সবচেয়ে বড় পুরস্কার তিনি কিন্তু শুরু করেন, নোবেল প্রাইজ দেওয়া শুরু করেন। পৃথিবীর বিভিন্ন রকম বিজ্ঞানী কিংবা যারা মনে করো মানব সেবামূলক কাজ করে তাদেরকে কিন্তু এই পুরস্কারে ভূষিত করার তিনি কিন্তু পদক্ষেপ নেন। এবার তিনি কি করেন, তার যে সমস্ত উপার্জিত যে অর্থ, তিনি অবশ্যই অনেক ধনী ছিলেন, প্রথমে তার জীবনে অনেক স্ট্রাগল ছিল, তার বাবার জীবনে অনেক স্ট্রাগল ছিল, তারপরে স্ট্রাগল করতে করতে যখন এই ডায়নামাইট যখন মোটামুটি আবিষ্কার করে ফেললো, তারপরে কিন্তু তিনি মোটামুটি স্টেবল এবং তার কিন্তু অনেক সম্পত্তি, অনেক টাকার কিন্তু তার কাছে সঞ্চয় ছিল। এবার একটা কথা মনে রাখবা, তিনি কিন্তু বিবাহিত নন, তিনি কিন্তু বিয়ে করেননি, ঠিক আছে। এবার তার জমানো যত অর্থ ছিল সেই অর্থ কিন্তু তিনি দিয়ে যান এই নোবেল পুরস্কারের জন্য। একটা কমিটি তৈরি হয়, ঠিক আছে, সেখান থেকে কিন্তু প্রত্যেক বছর সেই তার দেওয়া সেই টাকা, সেখান থেকে কিন্তু তার দেওয়া মনে করো টাকা সম্পত্তি, সেইখান থেকেই প্রত্যেক বছর এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকেই তোমরা যে নোবেল পুরস্কার কি করে দেওয়া শুরু হলো, কে দেওয়া শুরু করলো, কেন দেওয়া শুরু করলো, সমস্ত বিষয় তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাব আমাদের পরের, দেখব যে কি কি আর পয়েন্ট রয়েছে এখানে। যেমন দেখো আরেকটা তোমাদের পয়েন্ট আছে, তো এখানে পয়েন্টটা কি আমাদের দেখে নাও। আলফ্রেড নোবেলের সম্মানে 10ই ডিসেম্বর 1901 সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা ডেটটা হচ্ছে কি, ডেটটা হচ্ছে 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর 1901 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। তার দেওয়া যে ফান্ড,
তার দেওয়া যে সেই সম্পত্তি টাকা, সেখান থেকেই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1901 সাল থেকে। আর এটা প্রত্যেক বছর কিন্তু 10ই ডিসেম্বর দেওয়া হয়। ঠিক আছে, এইবার দেখো 1901 সাল থেকে 5টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হতো। কতগুলো বিষয় দেওয়া হতো যখন এটা শুরু হয়েছিল? 5টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হতো যখন শুরু হয়েছিল। এবার দেখো বর্তমানে কতগুলো বিষয় দেওয়া হয়? 6টি বিষয় দেওয়া হয়। এবার আমরা ওভারঅল 6টি বিষয় দেখে নেব। যেমন দেখো এইখানে প্রথমে কি রয়েছে? সাহিত্য, তারপরে রসায়ন, চিকিৎসা শাস্ত্র, পদার্থবিজ্ঞান, শান্তি, অর্থনীতি। এই 6টি বিষয়ে বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর এই যে 6 নাম্বার যে আমাদের পয়েন্টটা আছে অর্থনীতি, খুব মনোযোগ দিয়ে কিন্তু জিনিসগুলো শোনো, তোমরা নোট করে নাও। হুবহু কিন্তু প্রশ্ন এখান থেকে আসবে, হুবহু প্রশ্ন। অর্থনীতিতে কিন্তু যে পুরস্কারটা দেওয়া হয় এটা কিন্তু পরবর্তী সময় অ্যাড করা হয়েছিল। কবে অ্যাড করা হয়েছিল সেটাও একটু দেখে নাও। যেমন দেখো সাহিত্য, রসায়ন, পদার্থবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, শান্তি, এগুলো মানে এই 5টি বিষয় কিন্তু 1901 সাল থেকেই পুরস্কার দেওয়া হয়। পরবর্তী সময়ে সুইডেনের হচ্ছে একটা কেন্দ্রীয় ব্যাংক 1968 সালে কিন্তু অর্থনীতিতে এই পুরস্কার, নোবেল পুরস্কার দেওয়া শুরু করেছিলেন। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক যে আছে তার কিন্তু মনে রাখবা 300তম বার্থডে। ঠিক আছে, 300তম কিন্তু বার্থডেতে কি করা হয়েছিল? নোবেল পুরস্কারে আরেকটা বিভাগ তারা অ্যাড করেছিল, যেটা হচ্ছে কি অর্থনীতি। 1968 সালে অ্যাড হয় আর দেওয়া শুরু হয়েছিল 1 বছর পরে। প্রথম দেওয়া হয়েছিল 1969 সালে প্রথম দেওয়া হয়েছিল। কেমন? প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখবা, হুবহু প্রশ্ন আসবে। নোবেল শান্তি পুরস্কার ওসলো মানে নরওয়ের ওসলো শহর থেকে দেওয়া হয়। মোট কতগুলো? বর্তমানে 6টা। তার মধ্যে একটা কোত্থেকে দেওয়া হয়? নরওয়ের ওসলো শহর থেকে। আর বাকি যে পুরস্কারগুলো, বাকি যে 5টা পুরস্কার এই শান্তি পুরস্কার বাদে দেওয়া হয় কোথা থেকে? সুইডেনের স্টকহোম থেকে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই মনে রাখবা। এরপরে কি আছে? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মৃত কাউকে কি বলেছে? মৃত কাউকে নোবেল পুরস্কার দেওয়া হয় না। মৃত কোনো ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয় না। তবে মনে রাখবা, যদি কোনো ব্যক্তি মনে করো তার নাম প্রকাশ হয়ে গিয়েছে যে তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন। এবার মনে করো নাম প্রকাশ হওয়ার পরে তো পুরস্কার দেয় না, কিছুদিন পরে দেয়, কয়েক মাস পরে দেয়। তো নাম প্রকাশের পরে যদি তার মৃত্যু হয় তাহলে সে পাবে, কিন্তু নাম যদি প্রকাশের আগেই সেই ব্যক্তির মৃত্যু হয় তাহলে মৃত কোনো ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হবে না, মানে নোবেল পুরস্কার দেওয়া হবে না। পয়েন্টগুলো মনে রাখবে। এরপরে কি আছে? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই নোবেল একজন বিজয়ী, যিনি 2014 সালে মাত্র 17 বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তাহলে সবচেয়ে কনিষ্ঠতম হিসেবে কে পেয়েছিলেন? মালালা ইউসুফজাই। কোন বিভাগে পেয়েছিলেন? শান্তির বিভাগে। শান্তির বিভাগে কিন্তু পেয়েছিলেন। এরপরে দেখো জন বি গুডএনাফ, তিনি সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে মানে 97 বছর বয়সে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। কনিষ্ঠকে মালালা ইউসুফজাই আর সবচেয়ে বয়স্ক হিসেবে কে? জন বি গুডএনাফ। প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসবে, তোমরা এখানে দেখতে পারছো মালালা ইউসুফজাই, জন বি গুডএনাফ। নেক্সট দেখো পদার্থবিজ্ঞানী এবং রসায়নবিদ মেরি কুরি। মেরি কুরি ছিলেন নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা। এই একটা পয়েন্ট, প্রথম মহিলা তিনি ছিলেন। তার সঙ্গে সঙ্গে 2টি নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র মহিলা। প্রথম মহিলা হিসেবেও কে পান? মেরি কুরি। আর একমাত্র মহিলা যিনি 2টি নোবেল পুরস্কার পেয়েছেন তিনিও কিন্তু কে? এই মেরি কুরি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তথা এশিয়ার প্রথম নোবেল বিজয়ী, এশিয়ারও এবং কি ভারত। ঠিক আছে, তিনি সাহিত্য বিভাগে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখো কতগুলো প্রশ্ন। এশিয়ার প্রথমকে? এই একটা প্রশ্ন। ভারতের প্রথমকে? এই একটা প্রশ্ন। কোন বিভাগে পেয়েছিলেন? এইটা একটা প্রশ্ন। কোন কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন? এই একটা প্রশ্ন।
তারপরে কত সালে পেয়েছিলেন এই একটা প্রশ্ন। মোট কিন্তু 5টা প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করা হয়, আর এই পয়েন্ট থেকে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে। কেমন? প্রত্যেকটা পয়েন্ট তোমরা মনে রাখবা। এরপরে আমরা দেখে নেব আমাদের ভারত থেকে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, এটাও তোমরা পড়ে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা কারা কারা ভারত থেকে পেয়েছে। যেমন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে তিনি পেয়েছেন 1913 সাহিত্য বিভাগে। সিভি রামন 1930 সালে পদার্থবিদ্যায়। হরগোবিন্দ খুরানা 1968 সালে চিকিৎসা শাস্ত্রে। মাদার টেরেসা 1979 সালে শান্তি বিভাগে পেয়েছিলেন। এস চন্দ্রশেখর 1983 সালে পদার্থবিদ্যা। অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতি। ভেঙ্কটরামন রামকৃষ্ণন তিনি 2009 সালে রসায়নবিদ্যা। কৈলাস সতর্থী 2014 সালে শান্তির ক্ষেত্রে। অভিজিৎ ব্যানার্জি 2019 সালে অর্থনীতির ক্ষেত্রে। এই নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই নামগুলো দিয়ে এরকম কোনো প্রশ্ন আসে, যেমন দেখো একটা প্রশ্ন এসেছিল এরকম, অমর্ত্য সেন নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তাহলে অমর্ত্য সেন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? অর্থনীতি। অপশনে ছিল অর্থনীতি, আরও স্পোর্টস ছিল, আরও কী কী যেন ছিল। তো তোমাদের কিন্তু এইভাবেও প্রশ্ন আসে যে অমর্ত্য সেন কিংবা অভিজিৎ ব্যানার্জি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তাহলে উত্তরে কী হবে? অর্থনীতি। তোমাদের এখান থেকেও কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো আজকের যে ক্লাসটি, যেটা পুরোপুরি ছিল নোবেল পুরস্কার নিয়ে, সেই ক্লাসে কিন্তু আমি সমস্ত বিষয় আলোচনা করলাম। নোবেল পুরস্কার কে দেওয়া শুরু করেছিল, এর পিছনে কারণ হিসেবে কি ধরা হয়, এবং নোবেল পুরস্কার সম্বন্ধিত যত ইম্পর্টেন্ট পয়েন্ট, কতগুলো বিভাগ, বর্তমানে কতগুলো, আগে কতগুলো ছিল, তাই না? ভারত থেকে কারা কারা কোন পুরস্কার পেয়েছেন, কোন বিভাগে পেয়েছেন, কত সালে পেয়েছেন, সমস্ত বিষয় আলোচনা করলাম, এবং যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো এবার তোমরা কি করবে? তোমরা কিন্তু অবশ্যই এটার নোটস তোমরা খাতার মধ্যে বানিয়ে নিবে, যাতে করে পরীক্ষার আগে তোমরা খুব তাড়াতাড়ি রিভিশন করতে পারো। তো আজকের এই ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।